আমরা দ্বিতীয় পার্টে পড়েছিলাম স্বরধ্বনির পরিবর্তন। এখন তৃতীয় পার্টে স্বরধ্বনির পরিবর্তনের আলোচনার বিষয় হবে অপিনিহিতি ও অভিশ্রুতি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম ও অন্তঃস্বরাগম। তারপর স্বরলোপ নিয়ে আলোচনা করব, অসমীকরণ নিয়ে আলোচনা করব। অপিনিহিতি, এই অপিনিহিতি এই প্রসেসটা পদ্ধতিটা কেমন হয় মনে রাখবেন। এই জায়গায় ইকার আর উকার এর বিষয় নিয়ে আলোচনা হয়, অর্থাৎ পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে। অপিনিহিতি এই ওয়ার্ডটার দিকে তাকালেই আমরা দেখতে পাই যে এক্ষেত্রে রস্যই রয়েছে, রস্যই রয়েছে, রস্যই রয়েছে, রস্যই, অর্থাৎ রস্যই আর রস্যউ নিয়ে এখানে আলোচনা। উদাহরণ দেখলেই বুঝবো। এখানে আছে আজি থেকে আইজ, অর্থাৎ আ জ ই। এই যে শেষের যে রস্যই ই সেটা পরেরটাতে আইজ অর্থাৎ আগে চলে আসছে, অর্থাৎ এই যে স্বর আ আর জ এর মাঝখানে রস্যই আছে, অর্থাৎ পরের ইকার আগে উচ্চারিত হচ্ছে, এই জন্য এর নাম অপিনিহিতি। আরো এখানে উদাহরণ দেখলে দেখা যাবে চারি, সেখান থেকে চাইর, অর্থাৎ চারি। এই অর্থটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে চার যোগ রস্যই এইটা ছিল, সেই রস্যই পরেরটা মাঝখানে, অর্থাৎ চা আর র এর মাঝে এই যে চাই এখানে চলে আসছে, তার মানে পরের ইকার আগেই হচ্ছে হলো। তাহলে এখানে কি হচ্ছে, এটা প্রসেসটার নাম হচ্ছে অপিনিহিতি। আরেকটা উদাহরণ দেখলে এখানে বুঝতে পারবো, সেটা হচ্ছে সাধু থেকে সাউদ। এই সাধু শব্দটার অ্যাকচুয়ালি এটা এরকম ছিল, সাধ যোগ রস্য উ। এই যে রস্য উ এইটা কি হয়েছে, সাধ, স আকার আর ধ এর মাঝে চলে আসছে, মাঝে চলে আসছে, তাহলে পরের উকার কি হইলো, আগে চলে আসছে, যার কারণে এটা অপিনিহিতি। আশা করছি বুঝতে পারছি। এবার আলোচনা হবে অভিশ্রুতি নিয়ে। মনে রাখবেন অভিশ্রুতি বিষয়টাই হচ্ছে সাধু থেকে চলিতের ব্যাপার। অভিশ্রুতি মনে রাখার উপায় হচ্ছে সাধু থেকে চলিতের ব্যাপার। অর্থাৎ এখানে উদাহরণগুলো দেখলেই কোরিয়া থেকে করে, অর্থাৎ সাধু থেকে কিসে এসেছে, চলিত। শুনিয়া থেকে শুনে। আবার এই যে মাছুয়া যে ওয়ার্ডটা সাধু, সেখান থেকে মেসো, অর্থাৎ চলিত রূপ কি মেসোতে এসেছে। তো এখান থেকে পরীক্ষার যে প্রশ্ন হবে সেখানে আমাদের মনে রাখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে অভিশ্রুতি মানেই সাধু থেকে চলিত। মনে রাখবেন এখান থেকে শ্রুতি, অর্থাৎ শুনতে ভালো লাগে, যেমন করিয়া করে, শুনিয়া শুনে, এই জন্য এর নাম অভিশ্রুতি। এখন পড়বো স্বরাগম। স্বরাগম তিন প্রকার হয়ে থাকে। স্বরাগম কত প্রকার? স্বরাগম তিন প্রকার হয়ে থাকে। ক নম্বর হচ্ছে আদি স্বরাগম, খ নম্বর মধ্য স্বরাগম, গ নম্বর অন্ত স্বরাগম। প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আদি স্বরাগম। নাম থেকে বোঝা যাচ্ছে শব্দের আদিতে, মানে কি শব্দের আদিতে অর্থাৎ শুরুতে কি হবে, স্বরধ্বনি চলে আসবে। যেমন স্কুল, তার আগে একটা অতিরিক্ত রস্যই ই, এই স্বরধ্বনি চলে আসছে, রস্যই একটা কি স্বরধ্বনি চলে আসছে, যার কারণে শুরুতেই যেহেতু স্বরধ্বনির আগমন ঘটছে, সুতরাং এটা আদি স্বরাগম। আবার স্টেশন, সেখান থেকে স্টেশন অর্থাৎ রস্যই সামনে চলে আসছে, এটা স্বরধ্বনি, স্বরধ্বনি শুরুতে আসছে, এই জন্য নাম আদি স্বরাগম। আবার হচ্ছে স্পর্ধা, এর সামনে একটা অতিরিক্ত আ ধ্বনি আসছে, স্পর্ধা থেকে আ স্পর্ধা, তো এটা একটা কি আদি স্বরাগমের উদাহরণ। মধ্য স্বরাগম, একইভাবে মধ্য স্বরাগম বলতে মধ্যে স্বরের আগমন ঘটবে। আমরা দেখতে পাই উচ্চারণটা হচ্ছে রত্ন, অর্থাৎ র ত, এখানে থেমে যেতে হচ্ছে রত্ত, তারপরে কি ন, রত্ন। কিন্তু যখন এটা উচ্চারণ করি তখন রতন কেমন হয়, র ত এর সাথেই একটা কি ধ্বনি দিতে হচ্ছে, অ ন, অর্থাৎ এই যে রত্ন সেখান থেকে এসেছে রতন, এই যে অটার মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি চলে আসছে, যার কারণে রত্ন থেকে রতন, এটা একটা কি ধ্বনি পরিবর্তন, অ্যাকচুয়ালি মাঝখানে একটা স্বরধ্বনি আসছে জন্য, অর্থাৎ স্বরের আগমন ঘটছে, এই জন্য এটার নাম কি মধ্য স্বরাগম। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে যেটা দেওয়া আছে প্রীতি, প্রীতি থেকে পিরিতি। একটু ভালোভাবে ভাঙ্গি আমরা ওয়ার্ডগুলোকে, হ্যাঁ। এটাকে ভাঙলে আমরা পাবো প র
আচ্ছা, প যোগ এরকম রীতি পাবো আর কি। হ্যাঁ, এই রীতি। আবার এই অর্থটাকে ভাঙলে আমরা পাবো অ্যাকচুয়ালি প, তারপরে কি হবে, রস্যই আসবে, যেহেতু পি রীতি, তারপরে কি রীতি, রীতি। হ্যাঁ, তার মানে আগে ছিল প, এখানেও প, আগে ছিল রীতি, তারপরে ছিল রীতি, কিন্তু মাঝখানে পরেরটাতে সে রস্যই এসেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে মাঝখানে যেহেতু স্বরের আগমন ঘটছে, সুতরাং প্রীতি থেকে পিরিতি, এটা কিসের উদাহরণ হবে, মধ্য স্বরাগমের উদাহরণ হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেখানে আছে গ্রাম থেকে গেরাম। এই অর্থটাকে ভাঙলে আমরা কি পাবো দেখি, গ যোগ র যোগ ম, অর্থাৎ গ্রাম। কিন্তু যখন আমরা গেরাম বলতেছি, তার মানে গড় পরে একটা কি আসতেছে, এ ধ্বনি আসতেছে, আর তার সাথে কি এই যে রামটা এখানে আসবে, এই তো। তার মানে কি এই যে অতিরিক্ত একটা যে এ ধ্বনি আসলো মাঝখানে, এই যে মাঝখানে আসলো এটার নাম মধ্য, আর স্বর যেহেতু এই জন্য নাম কি মধ্য স্বরাগম, অর্থাৎ গ্রাম থেকে গেরাম, এটা মধ্য স্বরাগমের একটা উদাহরণ। এখানে মনে রাখা জরুরি যে এই মধ্য স্বরগমের একটা নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এখন আলোচনা করব অন্ত স্বরাগম। অন্ত মানে কি শেষ, অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটবে। এখানে দেখেন দিশ, তারপরে দিশা, অর্থাৎ এই ওয়ার্ডটা দেখেন দিশের সাথে এই যে দিশ ছিল তার সাথে একটা অতিরিক্ত কি ধ্বনি এসেছে, শেষে আ ধ্বনি এসেছে। তার মানে এই যে শেষে যে একটা আ ধ্বনি আসলো দিশা, তাহলে এটা কি ধরনের পরিবর্তন, দিশ থেকে দিশা, এটা হচ্ছে অন্ত স্বরাগম। আবার এখানে আগে থেকে ছিল বেঞ্চ, আচ্ছা বেঞ্চ ছিল, পরেরটাতে কি এসেছে, বেঞ্চি, অর্থাৎ বেঞ্চের সাথে একটা ই ধ্বনি এসেছে। তো শব্দের এটা কি আছে শেষে, কি ধ্বনি, ই ধ্বনি, ই কেমন একটা স্বর, সুতরাং এটা কি হবে, বেঞ্চ থেকে বেঞ্চি, এই পরিবর্তনটা কি হবে, শেষে যদি ই ধ্বনি চলে আসছে, সুতরাং এটা হবে অন্ত স্বরাগম। এরপরে স্বরলোপ, যেমনটা স্বর আগমন শিখলাম, স্বরলোপও প্রায় এরকমই, লোপ ওটাতে স্বর নতুন করে আগমন ঘটেছে, আর স্বরলোপের ক্ষেত্রে স্বর কি পাবে, লোপ পাবে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। তো এখানেও তিন ধরনের লোপ পায়, শব্দের আদিতেও পাইতে পারে, মাঝখানেও পাইতে পারে, শেষেও পাইতে পারে। তো প্রত্যেকটা নিয়ে উদাহরণ দিকে আমরা আলোচনা করব। শব্দের আদিতে যদি স্বরধ্বনির লোপ ঘটে, সেটা হবে আদি স্বরাগম। যেমন এখানে আ ধ্বনি, পরে কি হয়েছে, নাই হয়ে গেছে, উধাও হয়ে গেছে, অর্থাৎ অলাবু থেকে লাউ হয়েছে, এটা ভালো উদাহরণ। উ ধ্বনি কি হয়েছে, এখানে নাই হয়ে গেছে, এখানে অ ধ্বনি পরেরটাতে কি নাই হয়ে গেছে, যার কারণে আদিতে শব্দের আদিতে স্বর ধ্বনি লোপ পাইছে, সুতরাং এটা আদি স্বরা লোপ। আচ্ছা, মাঝখান থেকে শব্দের মাঝখান থেকে যদি স্বর লোপ পায়, বিলুপ্ত ঘটে স্বরে, তাহলে মধ্য স্বরাগম, মধ্য স্বর লোপ হবে। যেমন সুবর্ণ, এখানে দেখেন রস্য উ, সু, এটা নাই, স্বর্ণ থেকে উ আছে, নাই, তার মানে কি মাঝখান থেকে একটা উধ্বনি কি হয়েছে, লোপ পেয়েছে। এখানে দেখেন জানালা থেকে জানলা, এখানে একটা আ ধ্বনি কি হয়েছে, পরেরটাতে আ ধ্বনি, মাঝখান থেকে কি হয়েছে, লোপ পেয়ে গেছে। এখানে বসতি থেকে এসেছে বস্তি, অর্থাৎ বসতি বলতে গেলে আমি দেখতে পাচ্ছি এই যে অতি ছিল, উচ্চারণের সময় অতি বলতে হচ্ছে বসতি, কিন্তু বস্তি বলতে কি ওইভাবে ওয়াটা বলতে হচ্ছে না, তার মানে অধ্বনি এখানে কি হয়েছে, লোপ পেয়েছে। গামুসা, এই যে রস্য উ, পরেরটাতে গামছা বলতেছি, গামুছা থেকে গামছা, তার মানে কি উ ধ্বনি এখানে কি পেয়েছে, উ ধ্বনি লোপ পেয়েছে, মাঝখান থেকে উ ধ্বনি লোপ পেয়েছে, সুতরাং এটা কি মধ্য স্বরাগম। তা মনে রাখবেন মধ্য স্বরাগমের বিপরীত হচ্ছে আসলে মধ্য স্বর লোপ। তো মধ্য স্বরলোপের আরেকটা উদাহরণ নাম হচ্ছে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ। অন্ত স্বরলোপ, অন্ত থেকে বোঝা যাচ্ছে শেষ, তার মানে কি শব্দের শেষে কি পাবে, স্বরধ্বনির বিলুপ্তি ঘটবে, শব্দের শেষে কি পাবে, স্বরধ্বনির লোপ পাবে। যেমন আশ, এখানে কি আশা থেকে আশ, যেমন আশা থেকে আশ, তাহলে আগে ছিল আশ প্লাস আ, পরেরটাতে কি হয়েছে আশ, তার মানে কি আ ধ্বনি কি হয়েছে, বিলুপ্ত করছে, কোথা থেকে, শব্দের এই যে শব্দের শেষে ছিল সেটা, এটা ছিল আজই, অর্থাৎ অর্থটা ছিল এরকম, আজ যোগ ই, তাহলে
পরেরটাতে এই যে আজ যোগ আয় ছিল, ই ছিল, তো পরেরটা থেকে শুধু আজ ঠিক থাকছে, আর ই ধ্বনি কি হয়েছে, শেষ হয়েছে, শব্দের শেষে থেকে ই ধ্বনি লোপ পাইছে, সুতরাং এটা অন্তঃস্বরলোপ। দেন আরেকটা উদাহরণ দেখি, চারি। চারি শব্দটা যদি আমি ভাঙাই, তাহলে পাবো চার যোগ ই। তাহলে দেখেন, এটাকে ভাঙালে পেলাম চার যোগ ই, পরেরটাতে সেই চারই হয়ে গেছে শুধু চার। তার মানে কি এইটাতে ই ধ্বনি উধাও হয়ে গেছে, তো শব্দের শেষে থেকে এরকম স্বর লোপ পাইছে, সুতরাং এটা কিসের উদাহরণ হবে, অন্তঃস্বর লোপ। আরেকটা বাকি আছে আমাদের অসমীকরণ, অর্থাৎ স্বরধ্বনির শেষ প্রসেস, শেষ পদ্ধতিটার নাম হচ্ছে অসমীকরণ। এখান থেকে মনে রাখবেন, অসমীকরণ মানে কোনো ডাবল ধ্বনি, অর্থাৎ দুইটা একই ধ্বনির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য মাঝখানে আ ধ্বনি আসবে, নতুন কি ধ্বনি আসবে, আ ধ্বনি আসবে। যেমন ধপ ধপ, দুইটা একই ধ্বনি, তো ধপ ধপ পুনরাবৃত্তি হচ্ছে। তো এটা দূর করার জন্য, শুনতে ভালো লাগার জন্য আমরা বলে থাকি ধপা ধপ, অর্থাৎ এখানে একটা নতুন কি ধ্বনি আসলো বলেন তো, আ ধ্বনি। সুতরাং এটা কি অসমীকরণের উদাহরণ। আবার টপ টপ, এই দুটো একই ধ্বনি, মাঝখানে তাহলে শুনতে ভালো লাগবে জন্য টপা টপ, এই জন্য নতুন একটা কি আ ধ্বনি আসছে। এখানে গপ গপ আছে, তো মাঝখানে কি ধ্বনি আসছে, আ ধ্বনি আসছে, গপা গপ। ফট ফট, নতুন আ ধ্বনি আসছে, ফটাফট। ঝনঝন থেকে ঝনাঝন, নতুন কি ধ্বনির আগমন করছে, আ ধ্বনি। কারণ অনেকে বলতে পারে যেহেতু এখানে মাঝখানে একটা নতুন ধ্বনি আসছে, সুতরাং এটা হবে কি মধ্য স্বরাগম। অ্যাকচুয়ালি তা না। মধ্য স্বরাগমের ক্ষেত্রে দেখবেন এই যে ডাবল ধ্বনি নাই, একই কি ধ্বনি নেই, ডাবল ধ্বনি নেই। অসমীকরণে তাহলে কি কি মনে রাখতে হবে, একই ধ্বনি হতে হবে, এবং পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে কি আসবে, এ আ ধ্বনি আসবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো আমাদের যত ধরনের ধ্বনি পরিবর্তনের প্রসেস আছে সেগুলো সব আলোচনা শেষ। আর শেষ পার্ট এরপরে আসবে। সেই শেষ পার্টে আমরা আলোচনার যা করেছি সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো। সুতরাং যে আহ, পরের যে আলোচনাগুলো হবে বা পরের পার্টে যেটা হবে সেটা হচ্ছে কিভাবে কোশ্চেন পরীক্ষায় আসে, এবং বিগত সালের কোশ্চেনগুলো কিভাবে অতি দ্রুত সমাধান করতে পারি, এবং নতুন নতুন এখান থেকে প্রশ্ন আসলে প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রশ্ন আমরা অ্যান্সার করা শিখবো হাতে কলমে। আমাদের পরের পার্টটা খুবই হবে গুরুত্বপূর্ণ একটা আলোচনা। অর্থাৎ এখানে প্রায় আমরা 60 থেকে 70টা প্রশ্ন নিয়ে রিসার্চ করবো যে এই ধ্বনি পরিবর্তন থেকে কেমন প্রশ্ন হয় এবং সেগুলো কিভাবে অতি সহজে অ্যান্সার করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।